বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পরে আজকে অনলাইন ক্লাস বা ইউটিউবের ক্লাসে ফিরে আসলাম। অনেকদিন বলতে প্রায় অনেক বছর। সেই করোনার সময়ে ক্লাস নিয়েছিলাম অনলাইনে। আমাদের অফলাইনে ক্লাস করানো পসিবল ছিল না বিদায়। তারপরে যখন ক্লাস শুরু হলো তখন আমরা আবার অফলাইনে চলে গেলাম। তো ওই সময় অনলাইনে ক্লাস নেওয়াটা ছিল আসলে তখন অফিস অর্ডার বা প্রয়োজনের তাগিদে, যেহেতু করোনা মহামারী অনেক ভয়াবহ আকারে ছিল, আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হতো। তো সেই কারণে ওই সময় মূলত এই অনলাইন ক্লাসের প্রচলনগুলো বেশি হয়। তারপরে হয়তোবা এখন ভালোই অনলাইনে অনেক চ্যানেল বা অনেক ক্লাস হচ্ছে। তো আমরা যারা টিচিং এ আছি, দেখা যায় আমাদের ব্যস্ততার কারণে এই ধরনের অনলাইনে ক্লাস এভাবে আসলে আর নেওয়া হয়নি। তো ইদানিং বা প্রায় সময়ই অনেক স্টুডেন্ট দেখা হলে বলে যে স্যার আপনার এই ক্লাসগুলো ভালো ছিল, বা এই ক্লাসটা দেখছি, এইরকম ক্লাস হলে ভালো হতো। তো সেদিন এই 3 দিন আগেই এক স্টুডেন্ট, সে হচ্ছে রিমেডিয়াল কোর্সের অর্থাৎ মেকআপ কোর্স, যারা ইলেকট্রনিক্স থেকে পড়ে ইলেকট্রিক্যালের কোর্সগুলো আবার তোমার পুনরায় পরীক্ষা দিয়ে তারা ইলেকট্রিক্যাল রিকোভ্যালেন্ট সার্কিট নিয়ে ইলেকট্রিক্যাল যেহেতু জব সুযোগটা বেশি, সেই ক্ষেত্রে এই ধরনের একটা কোর্স নতুন চালু আছে। এরকম একটা স্টুডেন্ট এসে বললো যে স্যার আমার রিনিউয়েবল এনার্জি এক্সাম ছিল, হঠাৎ করে দৌড় দিয়ে এসে বলতেছে যে স্যার আমার বইও ছিল না, আমি আপনার শুধু অনলাইনে সার্চ দিলাম, গিয়ে দেখলাম যে আপনার রিনিউয়েবল এনার্জির অনেকগুলো ভিডিও পেলাম, এই ভিডিওগুলো দেখেই আমি পরীক্ষা দিলাম, মাশাআল্লাহ পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আমার বইও কেনা লাগলো না, বইয়ের টাকাও বেঁচে গেছে। এরকম আগেও বেশ কয়েকজন বিভিন্ন জায়গায় এরকম দেখা হইলে এরকম বলতো। তো সেখান থেকে আমার মাথায় এটা আবার কাজ করলো যে যেহেতু শিক্ষার্থীদের উপকার হচ্ছে, জানি না আসলে কতটুকু উপকার হচ্ছে বা হবে, বা এরকম ক্লাস অনলাইনে এখন হয়তো বা অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে। তারপরে চিন্তা করলাম যে যদি উপকারে আসে তো কিছু ভিডিও তৈরি করি। এই চিন্তা থেকে আমি আবার পুনরায় আজকে থেকে ভিডিও স্টার্ট শুরু করলাম। একাডেমিক বিভিন্ন সাবজেক্টের ভিডিও করব চিন্তা করছি, তার সাথে পাশাপাশি রেজোন্যান্স যারা এখন এই চাকরির বা ডুয়েট এডমিশনে যাওয়ার চেষ্টা করে, তারা সাধারণত রেজোন্যান্স গাইডটা বেশি ফলো করে। এই গাইডের অঙ্কগুলো বা এই গাইডের কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। বিশেষ করে যেসব স্টুডেন্ট আমাদের বাসায় থেকে প্রস্তুতি নিতে চায় একটা চাকরির, বিশেষ করে চাকরির, তারা অনলাইন থেকে সহজেই এই সুযোগটা নিতে পারে। বিশেষ করে আমাদের ছাত্রীদের জন্য দেখা যায় যে এই ঢাকায় বা গাজীপুর বা কোথাও গিয়ে কোচিং করাটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে তারা যদি ঘরে বাসায় বসে একটু কন্টিনিউ করতে পারে, তাহলে কিন্তু ওই ডুয়েট এডমিশনটা হয়তো বা ওভাবে পসিবল হয় না, যেহেতু একবার দুইবার সময় থাকে, এটা সম্ভব হবে না। কিন্তু জবের যেহেতু হিউজ একটা টাইম থাকে, তোমার এজ 30 পর্যন্ত তুমি ট্রাই করতে পারবা। সেক্ষেত্রে দেখা যায় যে বাসায় বসে থেকে বা যারা চাকরিতে ঢুকে পড়ে, আর্থিক অবস্থা ভালো থাকে না, তারা কিন্তু বাসায় থেকেও বা অফিস করেও চাকরির প্রস্তুতি বা এই টাইপের প্রস্তুতিগুলো বা পড়াশোনা চালাই যেতে পারে, বা উচ্চতর শিক্ষা, বিএসসি ইঞ্জিনিয়ারিং যেটাই করে। তো আমি শুরু করতে চাচ্ছি এই রেজোন্যান্স গাইড হোক আর যে কোনো গাইডই হোক, সাধারণত আমরা ইলেকট্রিক্যালে টিএফএলইতে যারা জবের প্রস্তুতি বা এই টাইপের শুরু করে, তারা ফার্স্ট সার্কিট থেকেই সাধারণত আমাদের শুরু হয়। বা বেসিক ইলেকট্রিসিটি আমরা যারা একাডেমিক পড়লো, বেসিক ইলেকট্রিসিটিতে যে সার্কিট আছে একদম সেই বেসিক সার্কিট থেকেই সাধারণত আমাদের পড়াশোনাটা ডিপার্টমেন্টালি শুরু হয়। তো সেই জায়গা থেকে আমি আজকে সার্কিটের একদম প্রাথমিক আলোচনা, এটা এমনিতে নর্মালি যে কোনো আমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরাও জানে, তারপরেও একটা কিছু শুরু করতে গেলে একদম শুরু থেকে শুরু করাই ভালো। তো সেই জায়গা থেকে আমরা
এই সার্কিট কি বা সার্কিট কত প্রকার, কি কি, এই জিনিসগুলো আমরা জানি, সবাই জানি। জাস্ট আবার একটু আমরা মনে করে নিচ্ছি আর কি। যে সার্কিট গঠনগত দিক থেকে যদি আমরা চিন্তা করি, অঙ্ক করতে গেলে এটাই ফার্স্ট লাগবে। আমরা ফার্স্ট এসি সার্কিট, ডিসি সার্কিট জিনিসগুলো তো জানি, বা আবারও হয়তো আলোচনা করব। তো ডিসি সার্কিটটাই আমাদের ফার্স্ট আসে, এবং এই ডিসি সার্কিটের মধ্যে আমরা জানি যে এই একাধিক লোড বা রেজিস্ট্যান্স যখন সংযোগ হয় তখন সেটা সিরিজে হয় না প্যারালালে হয়। তাদের উপরে ভিত্তি করে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং সিরিজ প্যারালাল উভয় ধরনের সংযোগ থাকলে সেটাকে আমরা বলি মিশ্র সার্কিট। তো এই সিরিজ, প্যারালাল এবং মিশ্র সার্কিটের এই সংযোগটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনখানে সিরিজ সংযোগ, কোথায় প্যারালাল সংযোগ, এটাই দেখা যায় যে আমাদের অনেক স্টুডেন্টের বুঝতে অনেক সময় লেগে যায়। তো তোমার বুঝতে হবে যে সিরিজ কোথায় হলো এবং প্যারালাল কোথায় হলো, এটা বুঝলেই তুমি ক্যালকুলেশন করতে পারবে। তুমি কিন্তু ক্যালকুলেশন জানো, কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আমরা জানি, কিন্তু সিরিজ হচ্ছে না প্যারালাল হচ্ছে এটাই ধরতে পারি না, একটু জটিল সার্কিট হলে আর কি। তো আজকে আমরা সেইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো নর্মালি সার্কিট কাকে বলে, বা সার্কিটের আদর্শ উপাদান, একটা আদর্শ সার্কিটের কি কি উপাদান, এই জিনিসগুলো আমরা জানি। তারপরও একটু দেখে নিব, নিজের মতন করে দেখে নিব, আমি এখানে আর আলোচনা করলাম না। তো সিরিজ সার্কিট নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তো আমরা নর্মালি এটা জানি যে সিরিজ সার্কিট হচ্ছে যে এরকম একটার পর একটা রেজিস্ট্যান্স সংযুক্ত হয়, অথবা আমরা বইয়ে এরকম পড়ছি যে প্রথম লোডের শেষ প্রান্ত, দ্বিতীয় লোডের শুরু প্রান্ত, এরকম বিভিন্ন ধরনের সংজ্ঞা আমাদের কিন্তু আছে। তো আমরা এখন ওইসব সংজ্ঞা মনে থাকলেও আমরা বেশি প্রাধান্য দেব যে সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ, অর্থাৎ কারেন্ট ভাগ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা শুধু একটা জায়গায় ফোকাস করব যে কারেন্ট ভাগ হওয়ার কোনো সুযোগ আছে কিনা। যদি কারেন্ট যাওয়ার একাধিক পথ থাকে তাহলে আমরা সেটাকে বলবো প্যারালাল সার্কিট, বা কোনো সার্কিটের কোনো অংশে দুইটা লোডের মধ্যে যদি কারেন্ট ভাগ হয়ে যায় তাহলে সেই অংশটুকুকে আমরা বলবো প্যারালাল সার্কিট। আর যদি একই পথ থাকে, কারেন্ট ভাগ হওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে সেটা বলবো সিরিজ সার্কিট। আমরা এইটুকু খুব ভালোভাবে মনে রাখবো। হ্যাঁ, এইখানে দেখো, এই যে রেজিস্ট্যান্স গুলো, তিনটা রেজিস্ট্যান্স দিয়ে আমি একটা সার্কিট আঁকাইছি পরপর, এর মধ্যে কিন্তু কারেন্ট ভাগ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এর মধ্যে যে কারেন্ট যাবে সেই কারেন্ট পুরোটাই এর মধ্যে যাবে, সেই কারেন্ট এসে এর মধ্যে যাবে, গিয়ে আবার সে সোর্সের নেগেটিভ প্রান্ত দিকে ফিরে আসবে। তাইলে এইটাকে আমরা বলবো সিরিজ সংযোগ বা সিরিজ সার্কিট। একইভাবে আমরা যদি প্যারালাল সার্কিট দেখি, তাহলে খেয়াল করো, প্যারালাল সার্কিটটা হচ্ছে আমরা কি জানি যে সার্কিটের মধ্যে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকবে, অর্থাৎ কারেন্ট ভাগ হয়ে যাওয়ার সুযোগ থাকবে। আমরা এখানে শুধু মনে রাখবো যে কারেন্ট ভাগ হবে কি হবে না। তো এইখানে দেখো কারেন্ট ভাগ হওয়ার সুযোগ আছে কিনা। এইখান থেকে, এই সোর্স থেকে যে কারেন্টটা এখানে আসলো, আই পরিমাণ কারেন্ট, এই কারেন্ট কিন্তু এইখানে এসেই সে এইদিকে একটা ভাগ হয়ে যেতে পারতেছে, এইদিকে আর একটা ভাগ হয়ে যেতে পারতেছে। এইখানে যে কারেন্ট আসলো সে এসে আবার এখানে ভাগ হচ্ছে, এদিকে একটা ভাগ যেতে পারতেছে, এদিকে আর একটা ভাগ যেতে পারতেছে। তার মানে এইখানে আলাদা আলাদা হয়ে যাওয়ার সুযোগ আছে কারেন্টের। তো এই ধরনের সার্কিট হইলে আমরা সেটাকে বলবো প্যারালাল সার্কিট। এখন সংজ্ঞা এরকম হতে পারে যে সার্কিটের সবগুলো লোডের এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, অপর প্রান্ত অন্য একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তাকে প্যারালাল সার্কিট বলে। তো আমরা সংজ্ঞা দিলে এটা দিতে পারি, কিন্তু আমরা এটা মনে রাখবো ভালোভাবে যে সার্কিটের কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে, অথবা যেখানে কারেন্ট ভাগ হয়ে যাওয়ার সুযোগ আছে, সেটাই হচ্ছে প্যারালাল সার্কিট। এই সংজ্ঞা দুইটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এর সাথে সার্কিটের যে বৈশিষ্ট্য সেটা আমরা মনে রাখবো, যে সিরিজ সার্কিটে যেহেতু কারেন্ট ভাগ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, সেহেতু এখানে প্রত্যেকটা লোডের মধ্যে একই কারেন্ট প্রবাহিত হবে। আর প্যারালাল সার্কিটে যেহেতু কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা লোডে আলাদা আলাদা কারেন্ট যাবে, এবং মোট যে কারেন্ট, সেই কারেন্টে তিনটা শাখা বা চারটা শাখা, যতগুলো শাখা থাকে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এইখানে যদি আমরা মোট কারেন্টের সমীকরণ লিখি, তাহলে এরকম লিখতে পারি, I ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3। আর এখানে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি I ইকুয়াল I1 ইকুয়াল I2 ইকুয়াল I3। অর্থাৎ প্রত্যেকটা শাখার মধ্যে কারেন্টই মোট কারেন্টের সমান, অর্থাৎ ওই সার্কিটের মোট যে কারেন্ট, সেই কারেন্টই প্রত্যেক শাখার মধ্যে প্রবাহিত হবে। আর এখানে প্রত্যেক শাখার যে কারেন্ট, তাদের যোগফল হবে মোট কারেন্টের সমান। গেল কারেন্ট। এরপরে ভোল্টেজ কি মনে রাখতে হবে, যে ভোল্টেজ বৈশিষ্ট্যটা কারেন্ট বৈশিষ্ট্যের বিপরীত। অর্থাৎ সিরিজ সার্কিটে যেমন কারেন্ট সমান থাকে, প্যারালাল সার্কিটে সেরকম ভোল্টেজ সমান থাকে। সিরিজ সার্কিটে যেরকম, প্যারালাল সার্কিটে যেরকম কারেন্ট ভাগ হয়ে যায়, প্যারালাল সার্কিটে যেরকম কারেন্ট ভাগ হয়ে যায়, সিরিজ সার্কিটে সেরকম ভোল্টেজ ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা ধরি এটার ভোল্টেজ ড্রপ হবে V1, এটা V2, এটা V3, তাহলে এই তিনটা ভোল্টেজ
হবে, ভোল্টেজের যোগফল হবে এই মোট ভোল্টেজের সমান। আর প্যারালালে ভোল্টেজ হবে সমান, অর্থাৎ প্রত্যেকটা শাখায় আমি মোট যে ভোল্টেজ সরবরাহ দেবো সেই ভোল্টেজ পাবো। এই জন্যই আমরা সাধারণত বাসাবাড়িতে বা যে কোনো জায়গায় নর্মালি প্যারালাল সার্কিট ইউজ করি, কারণ প্যারালাল সার্কিটে আমাদের ভোল্টেজটা সমান থাকে। ভোল্টেজ সমান থাকা ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা লোডের একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ থাকতে হয় তার সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য বা চলার জন্য। চলার জন্য একটা নির্দিষ্ট মানে ভোল্টেজ থাকতে হয়। সে কম ভোল্টেজ হয়ে গেলে সে কিন্তু ঠিকভাবে চলতে পারে না। যেমন একটা ফ্যানের ভোল্টেজ যদি খুব কমে যায় তার স্পিড খুব কমে যাবে, একটা লাইটের ভোল্টেজ যদি কমে যায় তার আলো কমে যাবে, এমনকি টিউব লাইটের ভোল্টেজ কমে গেলে সে জ্বলবেই না। এই জন্য ভোল্টেজটা ঠিক মানে রাখা একটা ইম্পর্টেন্ট। এছাড়াও ভোল্টেজ খুব কমে গেলে কারেন্ট বেড়ে যায়, হিট উৎপন্ন হয়, ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। একইভাবে আমরা রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেশন করে সেটা আমরা শিখবো। আমরা জানি সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স ডিরেক্ট যোগ হয়, অর্থাৎ একটা সিরিজ সার্কিটের যতগুলো রেজিস্ট্যান্স থাকবে, আমি সমীকরণ লিখলাম না যেহেতু এগুলো আমাদের জানা, সিরিজে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সেগুলোকে সরাসরি যোগ করে দেবো। দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, সরাসরি যোগ করে দেবো। আর প্যারালাল সার্কিটে আমরা কি করব, উল্টায় যোগ করব। এখন এই প্যারালাল সার্কিটের উল্টায় যোগ করাটা আমরা একটু দেখি। নর্মালি আমরা ইকুয়েশনটা এভাবে লিখি যে RT 1/RT ইকুয়াল টু হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো এটাকে এইভাবে লিখতে পারি, অথবা RT ইকুয়াল আমরা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট এভাবে ইনভার্স করে লিখতে পারি। তাহলে ক্যালকুলেটর এভাবে তোলাটা সহজ হবে। হোল ইনভার্স, এই 1/R এর জন্য হোল ইনভার্স। এভাবে আমরা যতগুলো রেজিস্ট্যান্স থাকবে এভাবে লিখে গেলে একবারে ক্যালকুলেশন হয়ে যাবে। আর যদি দুইটা থাকে, অনলি দুইটা শাখা থাকলে, প্যারালালে দুইটা শাখা যদি থাকে আমাদের কখনো R1 এবং R2, তাহলে আমরা এভাবেও করতে পারি। সাধারণত দুইটা শাখা হলে আমরা অনেক সময় এরকম করি যে দুইটার গুণফল বাই দুইটার যোগফল, এটা দিয়েও আমরা করি। তবে এটা দুইটার ক্ষেত্রে করি, তিনটার দিয়ে করলে এটা বড় হয়ে যায়। তো এইটা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যা থাকে আমরা এই সমীকরণটা মনে রাখলে সবচেয়ে সহজে করতে পারবো। তো এই গেল আমাদের নর্মালি সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট এবং এদের বৈশিষ্ট্য। আর এর বাইরে সার্কিট করতে গেলে আমাদের যেটা বেশি কাজে লাগে সেটা হলো বেশি কাজে লাগে সেটা হলো কি, কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল। এখানে একটা সার্কিট আঁকাইছিলাম, এটা আলোচনা করা দরকার ছিল, যাক মুছে গেল। আমরা একটা জিনিস তাহলে দেখি যে কারেন্ট ডিভাইডার রুলটা কি, কারেন্ট কখন ডিভাইড হবে। কারেন্ট ডিভাইডার রুল কোন সার্কিটে অ্যাপ্লাই হবে? অবশ্যই প্যারালাল সার্কিটে, কারণ সিরিজ সার্কিটে তো কারেন্ট ভাগই হয় না, সেখানে আবার কারেন্ট ডিভাইডার রুল আসবে কি জন্য? এই জন্য প্যারালাল সার্কিটের কারেন্টকে আমরা যে সূত্র দিয়ে হিসাব করব সেটাই হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। অর্থাৎ আমি যদি মোট কারেন্ট জানি এই সার্কিটের, তাহলে এই শাখার কারেন্ট কত এটা আমি বের করতে পারবো। এখন এখানে দুইটা শাখা দিয়ে আমরা দেখাচ্ছি, কিন্তু একাধিক শাখা যদি থাকে তাহলে যে কোনো একটা শাখা ঠিক রেখে বাকিগুলোকে অন্য আরেকটা শাখা আমরা করে ধরে নেব। তো এইখানে এভাবে করে দুইটা শাখা আমাদের বের করে নিতে হবে, তারপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন খেয়াল করো, তাহলে এইখানে যদি আমি আই অন মানটা যদি আমি বের করি, অর্থাৎ এই শাখার কারেন্ট, এই শাখার রেজিস্ট্যান্স যদি হয় R1, এই শাখার রেজিস্ট্যান্স যদি হয় R2, তাহলে এই আই অন কারেন্টটা হবে তোমার মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এই শাখার কারেন্ট বের করবো, তাহলে এটা হবে বিপরীত শাখা। তাহলে এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে R2 ডিভাইডেড বাই হবে দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল। খুব ভালো করে খেয়াল করো, বাংলায় লিখে নিলেও নিতে পারো, আমি শুধু প্রতীকগুলো লিখে দিলাম। তাহলে কোনো একটা নির্দিষ্ট শাখার কারেন্ট বের করতে হলে আমাদের যেটা করতে হবে যে ওই সার্কিটের মোট কারেন্টকে গুণ করতে হবে তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স থেকে। এখানে বিপরীতে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে তাদেরকে সিরিজ প্যারালাল যেরকম থাকুক সেভাবে করে একটা শাখা আমাদেরকে করে নিতে হবে, তারপরে আমাদের সেটা দিয়ে গুণ করতে হবে, নিচে ভাগ করতে হবে দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে। একইভাবে আমরা যদি I2 বের করতে চাই, তাহলে আমাদের কি হবে, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা। তাহলে এখন বিপরীত শাখা R1 আর ভাগ হবে দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তো এইটাকে আমরা যে কোনো একটা বের করার পরে এই সমীকরণ না লিখে এরকমও বের করতে পারি। I2 ইকুয়াল, যেহেতু আমি মোট কারেন্ট I জানি, তাহলে I থেকে I1 বিয়োগ করলেই আমার I2 চলে আসবে। এটাও সহজ হয় আরো। এইটা গেল আমাদের কি, কারেন্ট ডিভাইডার রুল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কারেন্ট ডিভাইডার রুলটা খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে। একইভাবে ভোল্টেজ ডিভাইডার রুল আমরা যদি দেখি, তো
আমরা একটু ভোল্টেজ ডিভাইডার রুলটা দেখি। ভোল্টেজ কখন ভাগ হয়? আমরা বলছি ভোল্টেজ ভাগ হয় সিরিজ সার্কিটে। তাহলে আমরা একটা সিরিজ সার্কিট আঁকাই, 2টা বা 3টা লোড দিয়ে। 3টা লোড যদি আমরা দেই, লোড কি, রেজিস্ট্যান্স কি, এগুলো না হয় একদিন আলোচনা করব। তাহলে খেয়াল করো, এখানে যদি মোট ভোল্টেজ থাকে ভি, আর এইখানে যদি আমার রেজিস্ট্যান্স থাকে আর অন, তাহলে এইখানে ভি অন কত হবে, এখানে ভি টু কত হবে, এখানে ভি থ্রি কত হবে, এটা আমরা বের করব। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে ভি অন, ভি অন, এইখান থেকে আমি একটু পার্টিশন দিয়ে দিই, ভি অন এটা হবে, দেখো, মোট ভোল্টেজ ইনটু ওই যে শাখার ভোল্টেজ ড্রপ আমি বের করব সেই শাখার রেজিস্ট্যান্স দিয়ে গুণ হবে। দেখো, কারেন্ট যখন বের করছিলাম তখন কিন্তু বিপরীত শাখার রেজিস্ট্যান্স গুণ হয়েছে, আর ভোল্টেজ যখন বের করব তখন যেই শাখার ভোল্টেজ ড্রপ বের করব সেই শাখার রেজিস্ট্যান্সই গুণ হবে, আর ভাগ হবে সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। তো আগে 2টা শাখা ছিল, ওই জন্য 2টা রেজিস্ট্যান্স ছিল, এখানে 3টা ধরছি, 3টা হবে, আর কোনো পার্থক্য নেই। একইভাবে যদি আমরা ভি টু বের করি, তাহলে ভি ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তো এইভাবে করে আমরা ভোল্টেজ, যে কোনো একটা শাখার ভোল্টেজ বের করে নিতে পারবো যদি আমি মোট ভোল্টেজটা জানি এবং শাখার রেজিস্ট্যান্স গুলো জানি। তো রেজিস্ট্যান্স দিয়ে সাধারণত আমরা ডিসি সার্কিট করি। এক কথায় যে কোনো লোডের হিসাবটাই এভাবে আসবে। নর্মালি ডিসি সাইডে সাধারণত রেজিস্ট্যান্সই প্যারামিটার হিসেবে ধরা হয়, বা রেজিস্ট্যান্সটাই এখানে কাজ করে, ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ডিসি সার্কিটে থাকে না। এখন অনেকের প্রশ্ন থাকে যে বাস্তবে এই ডিসি সার্কিটের ব্যবহারটা আসলে কোথায়? আমরা তো সাধারণত সব সার্কিটগুলো বাসা বাড়িতে যে বিদ্যুৎ ইউজ করি, এটা তো আসলে এসি থাকে। তো ডিসি সার্কিটের ব্যবহারটা আসলে আমাদের যে এই দৈনন্দিন জীবনের যে বাসা বাড়ির যে ফ্যান, লাইট বা ফ্রিজ, এইগুলো সাধারণত সবই বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এসি দিয়ে চলে, কিন্তু কিছু যে ডিভাইস আছে যেমন আমাদের কম্পিউটার, টেলিভিশন, এদের কিন্তু ভিতরে যে সার্কিটগুলো থাকে এটা কিন্তু ডিসি সার্কিট। অর্থাৎ ওখানে ফার্স্ট আমরা ইন করি এসি ঠিকই, কিন্তু ওর মধ্যে কিন্তু আমরা এই কি বলে এটাকে, রেকটিফায়ার ব্যবহার করে এটা কিন্তু ডিসি করে দেওয়া হয়, ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন দিয়ে। ওর ভিতরে কিন্তু ডিসি সার্কিট আছে। তো ওর ভিতরে যে সার্কিটগুলো থাকে, অর্থাৎ মাদারবোর্ডে যে সার্কিট, যে কোনো ছোট ডিভাইসেরও যে মাদারবোর্ড বলতে পারো, বা যে সার্কিটগুলো থাকে অর্থাৎ পিসিবির উপরে, এই সার্কিটগুলো হচ্ছে ডিসি সার্কিট। মূলত এই জায়গার ক্যালকুলেশনগুলোই কিন্তু এগুলো, এত জটিল ক্যালকুলেশন এই জন্য আমাদের দরকার হয়। আর এসি সার্কিট তো আছে, আমাদের এসি সার্কিটের ম্যাথও আছে, আমরা পর্যায়ক্রমে এগুলো করব। তো যাই হোক, আজকে বেশি ভিডিও বড় করব না। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করব, পুরো রেজোনেন্স বইটা কিভাবে শেষ করা যায় পর্যায়ক্রমে এটা চেষ্টা করব। আর এছাড়া বাহিরের যে আমাদের একাডেমিক কোর্সগুলো মাঝে মধ্যে আমি ভিডিও করব, তবে সময় যেহেতু কম পাই, জানি না কতদূর পারবো। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, ভালো থাকো। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম।